গল্পটা শুরু হয় ট্রাসা নামের একটি শার্প শুটারকে দেখানোর মাধ্যমে, যে কয়েক ঘন্টা ধরে একটি টানেলে লুকিয়ে আছে। আসলে সে তার শিকারের জন্য অপেক্ষা করছে। ট্রাসাকে একটি গভর্নমেন্ট অফিসারকে পাশের এয়ারপোর্টে মারার কাজ দেওয়া হয়। কিছুক্ষণ পর রানওয়েতে একটি প্লেন ল্যান্ড করে। ট্রাসা প্রস্তুতি নিল। কয়েক কিলোমিটার দূর থেকে এক শটে সে তার শিকারটিকে শেষ করে ফেলে। ট্রাসার নিশানা এতটাই পাকা ছিল যে কাছে থাকা গার্ডরাও বুঝতে পারে না যে গুলি কে ছুঁড়েছে আর কোথা থেকে বুলেট এলো। মিশন শেষ। সকল কাজ শেষ করে ট্রাসা তার মায়ের কবরে যায়। সেখানে তার বাবা আগেই উপস্থিত ছিল। এখানেই আমরা ট্রাসা সম্পর্কে আরেকটা ব্যাপার জানতে পারি, যে যখনই সে কাউকে তার রাইফেল দিয়ে মারে, সে সেই গুলির খোসাগুলো তার নিজের কাছে রেখে দেয় এবং পরে সে সেই খোসাগুলোকে তার বাবার কাছে দেয়। আসলে ট্রাসা একজন কন্ট্রাক্ট কিলার ছিল, অর্থাৎ সে অর্থের জন্য মানুষকে হত্যা করত এবং এখন পর্যন্ত সে অনেক মানুষকে হত্যা করেছে। যদিও মানুষ মারাটা তার ভালো লাগে না, কিন্তু এটা এখন তার পেশা হয়ে গেছে। এজন্য ট্রাসা সে গুলির খোসাগুলোকে তার বাবার কাছে দিয়ে দেয়, যার ফলে তার কষ্ট কিছুটা কমে যেত। ট্রাসা তার বাবাকে জানায়, আমি একটা নতুন প্রজেক্ট পেয়েছি যা 1 বছর চলবে। হয়তো এ সময় আমি তোমার কাছে আসতে পারবো না। এর উত্তরে ট্রাসার বাবা বলেন, তুমি তো প্রতি বছর আসো আর আমাকে কিছু গুলির খোসা ধরিয়ে দিয়ে যাও, কিন্তু পরের বছর এমন হবে না, কারণ আমার ক্যান্সারের শেষ স্টেজ চলছে। আমার কাছে সময় অনেক কম, আর যদি আগামী দিনগুলোর মধ্যে আমার মৃত্যু না হয়, তাহলে আমি নিজেকেই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে আমার জীবন শেষ করে দেব, কারণ এখন আমার আর বাঁচার কোনো কারণ নেই। তোমার মা মারা গেছেন আর তুমি নিজেও ব্যস্ততার কারণে বছরে 2-1 বার আমার কাছে আসো, তাই হতে পারে এটাই আমাদের শেষ দেখা। এটা শুনে ট্রাসার চোখে পানি চলে আসে। এখন সিন পাল্টে যায় আর আমরা দেখি এই গল্পের আরেক লিড ক্যারেক্টার লেভাইকে। লেভাইয়ের জীবন একদম ভালো ছিল না। ও প্রায় ভয়ানক স্বপ্ন দেখত আর তার ঘুম আসতো না। এক রাতের কথা, যখন ও ভয়ানক স্বপ্ন দেখে জেগে ওঠে, তখন সে তার গাড়ি চালিয়ে বাড়ি থেকে বের হয়ে সমুদ্র তীরে চলে আসে। সেখানে তার একটু ভালো লাগে আর সে তার ডায়েরিতে কিছু লেখার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ লেভাইয়ের ফোনে একটি মেসেজ আসে। এই মেসেজে একটা ঠিকানা দেওয়া থাকে যেখানে তাকে তাড়াতাড়ি যেতে হবে। লেভাই সময় নষ্ট না করে একটি মিলিটারি বেজে চলে আসে আর সেখানে দেখা হয় এক মহিলা অফিসারের সাথে, যার নাম বার্তো। কথা চলাকালীন আমরা জানতে পারি লেভাই কোনো সাধারণ মানুষ না, বরং সে একজন আর্মি অফিসার ছিল, কিন্তু এখন সে অবসরপ্রাপ্ত। আর শুধু তাই নয়, সে একসময় একজন ভয়ঙ্কর স্নাইপার ছিল। সে এখন পর্যন্ত 200-রও বেশি মানুষকে স্নাইপিং করে মেরেছে। বার্তো লেভাইকে বলে, আমি তোমাকে একটি মিশনে পাঠাতে চাই, কারণ তুমি একজন খুবই ভালো স্নাইপার আর এটা শুধু তুমিই করতে পারো। কিন্তু মিশনে পাঠানোর আগে বার্তো লেভাইকে একটি জরুরি প্রশ্ন জিজ্ঞেস করে। বলে, যদি তুমি এই মিশনে যাও, তাহলে তোমায় নিয়ে চিন্তা করার মতো কোনো মানুষ তোমার আছে কিনা। এটা শুনে লেভাইয়ের কাছে কিছুটা অদ্ভুত লাগে। তারপর সে উত্তর দেয়, না, এ পৃথিবীতে আমার আপন কেউ নেই। এটা শুনে সে বার্তো লেভাইকে বলে, তুমি প্রস্তুতি নাও, কয়েক ঘন্টার মধ্যে তোমাকে মিশনে পাঠানো হবে আর সেখানে তোমাকে 1 বছর থাকতে হবে। এরপর লেভাইকে অচেতন করে দেওয়া হয় আর যখন সে চোখ খুলে, তখন নিজেকে একটা বিমানে দেখতে পায়। লেভাই বুঝতে পারে না যে তাকে কোথায় নেওয়া হচ্ছে আর কি ধরনের মিশন দেওয়া হয়েছে। তাই লেভাই সেখানে থাকা একজন সৈনিকের কাছে জিজ্ঞেস করে, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সে সৈনিক লেভাইয়ের কথার কোনো উত্তর দেয় না, শুধু বলে, তোমার আইডি এবং ঘড়ি আমাদের দিয়ে দাও, মিশন শেষ হলে তোমার সবকিছু তোমাকে ফেরত দেওয়া হবে। একটু পর ওই সোলজার তাকে জানায়, এখন তোমার প্লেন থেকে নামার সময় হয়ে গেছে। আর কিছুক্ষণ পর আমরা নো ফ্লাই জোন এলাকায় ঢুকতে যাচ্ছি। এখান থেকে সামনে যাওয়ার অনুমতি আমাদের নেই। আর আরেকটা কথা বলে যে নিচে নামার পর তোমাকে একা 32 কিলোমিটার উত্তর দিক দিয়ে হেঁটে যেতে হবে, তখন তুমি তোমার মিশনের জায়গায় পৌঁছে যাবে। কিন্তু লেভাইয়ের মনে এখনো একটা প্রশ্ন ঘুরছে। সে আবার সোলজারের কাছে জিজ্ঞেস করে, শেষমেশ আমরা কোথায় যাচ্ছি। এর উত্তরে সোলজার বলে, আমার এই প্রশ্ন দেওয়ার মতো অনুমতি নেই।
আমার ইউনিফর্মে একটা মাইক্রোফোন লাগানো আছে। আমি যদি তোমাকে এই জায়গাটা সম্পর্কে বলি তাহলে আমাকে চাকরি থেকে বের করে দিবে অথবা মারাও যেতে পারি। এটা শুনে লেভাইয়ের কিছুটা ভয় হয়। তারপর তাকে একটি প্যারাসুট দেওয়া হয় এবং প্লেনের দরজা খুলতেই লেভাই ঝাঁপিয়ে পড়ে এবং নিরাপদে ল্যান্ড করে। কিন্তু আসল খেলা তো মাত্র শুরু হলো। 32 কিলোমিটার পথ তাকে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। হাঁটতে হাঁটতে 2 দিন কেটে যায় এবং 2 দিনের দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে সে ওই জায়গায় পৌঁছায়। সে দেখে এটা একটা একদম নীরব এলাকা, যেখানে মানুষ তো অনেক দূরের কথা, এমনকি পাখিরও দেখা মেলে না। সেই সময় তার সাথে দেখা হয় জেডি নামের একটা লোকের। জেডি 1 বছর ধরে এখানে মিশনে কাজ করছিল। এখন তার ডিউটি শেষ, তাই লেভাই তার জায়গা নেবে। জেডি লেভাইকে একটি ওয়াচ টাওয়ারের দিকে নিয়ে যায়। টাওয়ারের উপর ওঠার পরেও লেভাই বুঝতে পারছিল না তাকে এখানে আসলে কি কাজ করতে হবে। এ প্রশ্ন যখন সে জেডিকে জিজ্ঞেস করে, জেডি উত্তর দেয়, এখানে একটা খুব গভীর খাদ আছে যার নাম দেওয়া হয়েছে গজ। এটা খুব মিস্টেরিয়াস এবং গভীর খাদ, যার তলায় আজ পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। তোমার কাজ খুব সহজ, তোমাকে এই খাদের পাহারা দিতে হবে। তারপর জেডি লেভাইকে সেখানকার কড়া নিয়মগুলো বোঝায়। সে বলে, তুমি মাসে মাত্র একবার হেডকোয়ার্টারে ফোন করতে পারবে। যা কিছুই হোক না কেন, বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখার কোনো আশা করো না। এই টাওয়ারকে আমরা ওয়েস্ট টাওয়ার বলি। এর ঠিক সামনে আছে ইস্ট টাওয়ার, সেটা রাশিয়ার। ওখানেও একজন গার্ড নিজের কাজ করছে, কিন্তু তোমাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ করার কোনো অনুমতি নেই। তোমাকে শুধু তোমার ডিউটিতে ফোকাস করতে হবে। আর শোনো, সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ এখানে যে কেউ যে কোনো সময় তোমার উপর হামলা করতে পারে। এখানে অটোমেটিক গান এবং নিচে অনেক ল্যান্ডমাইন রাখা আছে। যদি গানে গুলি শেষ হয়ে যায়, সেটা সবসময় রিলোড করো, কারণ হামলার সময় অটোমেটিক গান তোমার অনেক কাজে আসবে। আর একটা কথা, যদি কখনো এখানে কোনো তীব্র সাইরেনের শব্দ শোনা যায়, তাহলে তুমি কোনো কিছু না ভেবে এখান থেকে দৌড়ে পালিয়ে যাবে। জেডি বলে, আমিও ঠিক জানি না কেন এমন বলা হয়েছে, কিন্তু আগের ডিউটি ওয়ার্কার যা বলেছে আমি তোমাকে তাই বলছি। লেভাই তার কথা ভালো করে শোনে, কিন্তু তার মনে একটাই প্রশ্ন ছিল। সে জিজ্ঞেস করে, এখানে এমন কি আছে যেটার জন্য এত বেশি কড়া সিকিউরিটি রাখা হয়েছে? তখনই জেডি একটা গ্রেনেড বের করে সেটা সেই গভীর গর্তের মধ্যে ফেলে দেয়। গ্রেনেড যেই মাটির তলে বিস্ফোরিত হয় আর সেখান থেকে একটা অদ্ভুত ভয়ানক শব্দ আসতে শুরু করে। সে শব্দ কোনো মানুষের মতো ছিল না, এটা কোনো কিছু যা অন্ধকারে লুকিয়ে থাকা কোনো প্রাণীর। জেডি লেভাইকে বলে, এই শব্দ যা তুমি শুনছো, এটা সেই প্রাণীদের যাদেরকে আমরা হলোম্যান বলি। এই ক্রিয়েচারগুলো খাদের ভেতরে থাকে এবং তোমার কাজ হচ্ছে এই খাদের ভেতর থেকে কোনো ক্রিয়েচারকে বের হতে দেবে না। বলা হয় যে 1940 সালে ইউএস আর্মির 2400 আর্মিকে এই গর্জের ভিতরে পাঠানো হয়েছিল, যাতে তারা এই গর্জের সব ক্রিয়েচারকে মেরে ফেলে। কিন্তু আজও তাদের মধ্য থেকে একজনও ফিরে আসতে পারেনি। আর তারপর জেডি লেভাইকে সব তথ্য দেওয়ার পর বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কারণ সে এখানে 1 বছরের ডিউটি শেষ করেছে। এখন লেভাইকে এখানে 1 বছর ধরে ডিউটি করতে হবে। জেডি লেভাইকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে খুব খুশি ছিল, কারণ সে 1 বছর পর বাড়ি ফিরে যাচ্ছিল। কিন্তু সে জানতো না সামনে তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা খুব ভয়ঙ্কর। লোকেশনে পৌঁছানোর পর যখনই জেডি সিগন্যাল স্মোক জ্বালায়, তখন একটা হেলিকপ্টার তাকে নিতে আসে। ওই হেলিকপ্টার তার জন্য একটি দড়ি নিচে ফেলে, আর জেডি ওই দড়ি ধরে হেলিকপ্টারের উপর উঠতে শুরু করে। হেলিকপ্টারে বসা একজন সৈনিক প্রথমে জেডির পরিচয় নিশ্চিত করে। যখন জেডি তাকে সম্পূর্ণ তথ্য দেয়, তখন হেলিকপ্টারে থাকা ওই সৈনিক প্রথমে জেডিকে গুলি করে এবং পরে তার দড়ি কেটে তাকে নিচে ফেলে দেয়। এখন এখান থেকে বোঝা যাচ্ছিল যে কেউ এই জায়গায় আসে তার আর এখান থেকে ফিরে যাওয়া হয় না। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। লেভাই তার কাজ শুরু করে। প্রথমে সে এখানে কয়েকটা রিপোর্ট চেক করে এবং যেসব স্বয়ংক্রিয় বন্দুকের গুলি শেষ হয়ে গেছে সেগুলো রিলোড করে। এভাবেই দিন কেটে যায়। তারপর 1 মাস।
এখন লেভাইয়ের কাছে এই জায়গাটা বোরিং লাগতে শুরু করে। সে ভাবছে আসলে কি 1 বছর শুধু একাই এখানে থাকতে হবে, কারোর সাথে কথাবার্তা বলা যায় না, আর কোনো বিনোদনও নেই। তাই সময় কাটানোর জন্য সে আলমারির ভেতরে রাখা বই পড়ার কথা ভাবল। যখন সে আলমারি থেকে বইগুলো বের করলো, হঠাৎ তার নজর আলমারির পেছনের দেয়ালে পড়ল। ওই দেয়ালে কিছু নোটস লেখা ছিল। ওগুলো ছিল তাদের নোট, যারা এর আগে এই টাওয়ারে কাজ করেছিল। প্রতিটি নোটেই ভয়, একাকিত্ব আর হলমেনের আক্রমণের কথা লেখা ছিল। একদিন লেভাই ইস্ট টাওয়ার থেকে মেশিন চলার শব্দ শুনতে পেল। লেভাই তার টেলিস্কোপ দিয়ে দূরে থাকা ইস্ট টাওয়ারটাকে দেখার চেষ্টা করে। হঠাৎ ও একটি মেয়েকে দেখতে পায়, আর সেই মেয়েটা আর কেউ নয়, ট্রাসা। কারণ তার ভালো স্নাইপিং এর কারণে তাকে ওই টাওয়ারের ডিউটি দেয়া হয়েছে। ড্রাসার সৌন্দর্য দেখে লেভাই চোখ ফেরাতে পারে না, কিন্তু সে তার সঙ্গে কথা বলতে পারে না, কারণ এটা নিয়মের বিরুদ্ধে। ড্রাসাও জানে লেভাই ওয়েস্ট টাওয়ারে থাকে। এইভাবে দিন কাটতে থাকে, আর দুজনেই ভাবে তাদের কি একে অপরের সাথে কথা বলা উচিত হবে। কয়েকদিন পর ড্রাসার জন্মদিন আসে। একাকিত্বে ঘেরা ড্রাসার মনে হয় কারোর সাথে কথা বলা উচিত। সে লেভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে। ড্রাসা একটি হোয়াইট বোর্ডের মাধ্যমে লেভাইকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? এরপর লেভাই নিয়ম অনুযায়ী বলে নাম বলার অনুমতি নেই, কিন্তু ড্রাসা হাসতে হাসতে তার নাম জানায়, আমার নাম ড্রাসা। লেভাই বেশি কিছু না ভেবে নিজের নাম বলে দেয়। ড্রাসা বলে, আজ আমার জন্মদিন। আর এটা বলে ড্রাসা জন্মদিন উদযাপন করে নাচতে শুরু করে। ড্রাসা লেভাইকে জিজ্ঞেস করে, তুমি কি নাচতে পারো? লেভাই বলে, না, আমি একদম নাচ পারি না। এখন ড্রাসা আবার জিজ্ঞেস করে, তাহলে তুমি কি করতে পারো? লেভাই বোর্ডে লেখে, আমি একটু ভালো শুটিং করতে পারি। লেভাই তার শুটিং স্কিল দেখতে তার টাওয়ারের সামনে একটি ছোট বোতল রেখে দেয়, আর লেভাইও নিশানা ঠিক করে। এক গুলিতে সে বোতল ভেঙে দেয়। এখন ট্রাসাও পিছিয়ে থাকার মতো ছিল না। সে তার শুটিং স্কিল দেখাতে শুরু করে লেভাইয়ের সামনে। টাওয়ারের সামনে রাখা একটা ছোট বোতলকে একদম পারফেক্ট শটে ভেঙে দেয়। আর এখানেই লেভাই বুঝতে পারে যে ট্রাসা কোনো সাধারণ মেয়ে না, ও একজন মারাত্মক স্নাইপার। ঠিক তখনই যখন তারা কথোপকথনে মগ্ন, ট্রাসার নজর হঠাৎ নিচের গর্জের দিকে যায়। ও দেখে নিচ থেকে কিছু ভয়ঙ্কর ক্রিয়েচার অর্থাৎ হলম্যান দ্রুত ওয়েস্ট টাওয়ারের দিকে উঠছে। ড্রাসা লেভাইকে সতর্ক করে, নিচে দেখো, তোমার দিকে কিছু ক্রিয়েচার আসছে। লেভাই নিচে তাকাতেই তার চোখ বড় হয়ে যায়। নিচে শুধু একটা দুইটা না, শত শত ক্রিয়েচার উপরের দিকে উঠছে। সে সময় নষ্ট না করে নিজের স্নাইপার রাইফেল তুলে নেয় আর একে একে সেই ক্রিয়েচারদের গুলি করতে শুরু করে। কিন্তু তাদের সংখ্যা এত বেশি ছিল যে লেভাই একা সব সামলাতে পারে না। তাই ট্রাসাও তার মেশিন গান দিয়ে গুলি চালাতে শুরু করে। এখন ইস্ট টাওয়ার অর্থাৎ ট্রাসার দিকে ক্রিয়েচাররা বাড়তে শুরু করে। দুজনেই নিজেদের সাইড থেকে ক্রিয়েচারদের খতম করতে থাকে। ঠিক তখনই লেভাই দেখে একটা ক্রিয়েচার ট্রাসার টাওয়ার পর্যন্ত পৌঁছে গেছে। আর এই ক্রিয়েচার যখনই ট্রাসার উপর আক্রমণ করতে যাচ্ছিল, তখন লেভাই ওয়েস্ট টাওয়ার থেকে তার দারুণ স্নাইপিং স্কিল ব্যবহার করে ওই ক্রিয়েচারকে গুলি করে মেরে ফেলে। এখন লেভাই আর ট্রাসা দুজনেই বুঝতে পারে যে এই ঝুঁকিপূর্ণ জায়গায় বাঁচতে হলে তাদের একসাথে লড়তে হবে। সবকিছু সামলে ট্রাসা বলে, এটাই আমার জীবনের সবচেয়ে ভালো জন্মদিন ছিল। পরদিন সকালে লেভাই নিচে থাকা ল্যান্ডমাইনগুলো ঠিক করে এবং অটোমেটিক গান রিলোড করে। হঠাৎ খাদের ভেতর থেকে একটি ড্রোন বেরিয়ে আসে। ওই ড্রোনটা কিছু সেকেন্ডের জন্য লেভাইয়ের দিকে তাকায়। ড্রোনটা অদ্ভুতভাবে স্ক্যান করে। এটা দেখে লেভাই অবাক হয়ে যায় আর বুঝতেই পারে না ড্রোনটা কেন আর কার জন্য পাঠানো হয়েছিল। আর এভাবেই দিন কাটতে থাকে। তারপর মাসও চলে যায়। তাদের মধ্যে যখন বন্ধুত্ব হয় তখন তাদের দিনগুলো ভালো কাটতে থাকে আর তারা একদমই একাকিত্ব অনুভব করে না। কিন্তু একদিন ট্রাসা খুবই দুঃখী থাকে, কারণ ওই দিন 14ই ফেব্রুয়ারি ছিল আর তার মনে পড়ে তার বাবা বলেছিল যদি ক্যান্সারের কারণে আগামী কয়েকদিনে না মরি তাহলে সে 14ই ফেব্রুয়ারির দিনে নিজেই নিজেকে মেরে ফেলবে। ট্রাসা বোর্ডে লিখে লেভাইকে জানায়, আজ আমি নিজেকে খুব একা মনে করছি। আজ যদি আমার সাথে কেউ থাকতো তবে অনেক ভালো হতো।
লেভাইয়েরও প্রথম দিন থেকে ড্রাসার সাথে দেখা করার ইচ্ছে ছিল, আর সে নিজেকে থামাতে পারে না। সে ড্রাসার কাছে যাওয়ার প্ল্যান করে ফেলে। সে একটা রকেট লঞ্চারের মাধ্যমে ইস্ট টাওয়ারে পৌঁছানোর ব্যবস্থা করে ফেলে। পরের দিন সকালে সে রকেট লঞ্চারের সাহায্যে একটি শক্ত দড়ি ড্রাসার দিকে ছুড়ে দেয়। তারপর ড্রাসা টাওয়ারের বাইরে বের হয় আর সেই রশিটাকে একটা গাছের সাথে শক্ত করে বেঁধে দেয়, যাতে লেভাই দড়ির সাহায্যে ঝুলতে ঝুলতে ইস্ট টাওয়ার পর্যন্ত পৌঁছতে পারে। লেভাই দেরি না করে ওই দড়ির উপর ভর করে এগুতে শুরু করে ইস্ট টাওয়ারের দিকে, কিন্তু মাঝপথে সে আটকে যায়। তাই এবার লেভাই হাতের সাহায্য নিয়ে এগোতে থাকে এবং প্রায় আধা ঘন্টা হাতের সাহায্যে চলার পর সে ড্রাসার টাওয়ারে পৌঁছে যায়। ড্রাসা ওকে স্বাগত জানায় এবং বলে, তোমার কাছ থেকে খুব বাজে ঘামের গন্ধ আসছে, তাই আগে গোসল করো, তারপর আমি তোমার সঙ্গে দেখা করব। লেভাই এটা শুনে হেসে ফেলে। সে কিছু বলে না, শুধু মাথা নাড়ে। ড্রাসা একটু মজা করে তার কাপড় দূরে সরিয়ে লুকিয়ে রাখে এবং সিসিটিভি ক্যামেরাতে লেভাইকে দেখতে থাকে যে টাওয়ারের শাওয়ারে গোসল করছে। তারপর লেভাই ও ড্রাসা একসাথে বসে অনেকক্ষণ কথা বলে। ড্রাসা তাকে তার পুরো গল্প বলে আর জানায় যে আজ আর এই দুনিয়ায় তার কেউ নাই, শুধু আমার বাবা বেঁচে ছিলেন, কিন্তু গতকাল হয়তো উনি নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছে। এদিকে লেভাইও ড্রাসাকে রাতে আসা ভয়ঙ্কর স্বপ্ন আর তার সেই দিনগুলোর কথা বলে, আর সেই সব দিনের গল্প যখন সে ইউএস আর্মিতে ছিল। এভাবে কথা বলতে বলতে রাত হয়ে যায়। ড্রাসা সফট একটা মিউজিক প্লে করে, তারা দুইজন মিউজিকের তালে তালে নাচতে থাকে। নাচের মাঝেই তারা একে অপরের খুব কাছে চলে আসে আর তাদের মধ্যে রোমান্স শুরু হয়। কিছুক্ষণ পর লেভাই ড্রাসার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, তোমার জন্য একটা কবিতা লিখেছি আমি, আমরা এখান থেকে বের হলে তোমাকে সেটা দেব। পরের দিন লেভাইকে আবার তার ওয়েস্ট টাওয়ারে ফিরে যেতে হবে। সে ড্রাসাকে বিদায় জানালো আর ওয়েস্ট টাওয়ারের দিকে যাওয়া শুরু করলো। ড্রাসাও তাকে চলে যেতে দেখতে থাকে, কিন্তু হঠাৎ আমরা দেখি কিছু জিপ টাওয়ারের উপর উঠতে থাকে। তাদের মধ্যে একজন সেখানে লাগানো লাইনম্যানের সাথে ধাক্কা খায় আর একটা জোরালো বিস্ফোরণ হয়। লাইনম্যান ফেটে তার লোহার টুকরো আকাশে উড়ে যায়, যার মধ্য থেকে একটা টুকরো দড়ির সাথে লেগে দড়িটা কেটে যায় আর সে দ্রুত সে গর্জের মধ্যে পড়ে যায়। লেভাইকে পড়তে দেখে ড্রাসা কোনো চিন্তাভাবনা না করে তার প্যারাসুট তুলে নিয়ে গর্জের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। গর্জের ভেতর পড়ার পর ড্রাসা পানির তীব্র স্রোতের নদীতে ভেসে যেতে শুরু করে। সে কোনোভাবে সে নদীর বাইরে বেরিয়ে এসে তীরে পৌঁছে যায়। অন্যদিকে লেভাইয়ের ভাগ্য ভালো হয় যে সে একটা বড় গাছের ডালে পড়ে আটকে যায়। এত উঁচু থেকে পড়ার পর ওর দেহে অনেক ব্যথা পায়, কিন্তু ওর প্রাণ বেঁচে যায়। চোখ খুলতেই সে দেখে একটা বড় পোকা ওর ওপর আক্রমণ করতে আসছে। ও নিজেকে বাঁচাতে চেষ্টা করে, ঠিক তখন গাছের ডালটা ভেঙে যায় আর লেভাই গাছের নিচে গোড়ায় শিকড়ে পড়ে যায়। নিচে পড়তেই গাছের শিকড়গুলো তাকে ধরে ফেলে আর লেভাইকে আঁকড়ে ধরে। শিকড়গুলো লেভাইকে মারার আগে সে সময় ট্রাসা সেখানে এসে উপস্থিত হয়। সে দ্রুত ছুরি বের করে সেই শিকড়গুলোকে কেটে ফেলতে শুরু করে। এতে লেভাই মুক্তি পায়। এরপর লেভাই এবং ট্রাসা চারদিকে তাকাতে থাকে। চারপাশে এক ধরনের নীরবতা আর ভয়ের পরিবেশ বিরাজ করছে। হঠাৎ গাছের আড়াল থেকে কিছু ক্রিয়েচার বেরিয়ে এসে তাদের উপর আক্রমণ করে। তখন তাদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়। লেভাই তার বন্দুক বের করে এবং প্রথম গুলি সরাসরি এক ক্রিয়েচারের মাথায় মারে। তারা দুজন মিলে দুজন ক্রিয়েচারকে শেষ করে ফেলে। এখানেই লেভাইয়ের নজর ক্রিয়েচারের মৃত দেহের উপর পড়ে। সে দেখে ক্রিয়েচারটা সেই আগের আমেরিকান সোলজারদের ইউনিফর্ম পরেছিল। এটা দেখে লেভাই অবাক হয়। তখনই তার মাথায় জেরির কথা আসে, যখন জেরি বলেছিল 1940 সালে 2400 জন সোলজারের একটি বড় দল এই গর্জে পাঠানো হয়েছিল আর তারা ফিরে আসেনি। এরপর লেভাই এবং ট্রাসা অদ্ভুত আর ভয়ঙ্কর এক জায়গায় পৌঁছে যায়, যেখানে তারা দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। চারপাশে মানুষের পচা গলা লাশ পড়েছিল, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই লাশগুলোর ভেতর থেকে গাছপালা ফুটে উঠছিল। ঠিক তখনই হঠাৎ গাছের মধ্যে তারা কিছু নড়াচড়া দেখতে পায়।
লেভাই আর ট্রাসা বুঝতে পারে যে ক্রিয়েচাররা আবার তাদের পেছনে পড়েছে। ভয়ে তারা দুজন দ্রুত দৌড়াতে শুরু করে এবং এক ধ্বংসপ্রাপ্ত চার্চে ঢুকে পড়ে। দরজা বন্ধ করার পর তারা সামনে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। চারদিকে মানুষের লাশ পড়েছিল। দেখে মনে হচ্ছে তারা যেন নিজেরাই নিজেদের প্রাণ নিয়েছে, যেন এই ভাইরাস থেকে বাঁচতে পারে। হঠাৎ এক বড় মাকড়সা ট্রাসার উপর লাফিয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে আরো অনেক বড় বড় মাকড়সা বেরিয়ে আসতে থাকে। মাকড়সাগুলো আকারে অনেক বড় ছিল। মাকড়সা যখন তাদের উপর আক্রমণ করে, লেভাই এবং ট্রাসা মিলে দ্রুত তাদের মেরে ফেলে। অন্যদিকে ক্রিয়েচাররা চার্চের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। লেভাই এবং ট্রাসা নিজেদের বাঁচানোর জন্য তাদের উপর গুলি চালাতে শুরু করে আর অনেক কষ্ট করে নিজেদের বাঁচিয়ে চার্চ থেকে বেরিয়ে আসে। তখনই লেভাইয়ের নজর পড়ে সামনে পাহাড়ে এক পুরনো সুড়ঙ্গের দিকে। তারা দুজন সঙ্গে সঙ্গে সেই সুড়ঙ্গের ভিতর ঢুকে পড়ে। ভিতরে গিয়ে তারা দেখে এটা একটা পুরনো ল্যাব। এখানে চারদিকে ভাঙা কাঁচ, মেশিন আর পুরনো মরিচা পড়া কন্টেইনার দেখতে পায়। এখানে লেভাই একটা পুরনো ডিভিডি ক্যাসেট খুঁজে পায়। লেভাই ভিডিওটি প্লে করে এবং স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখতে পায়। সেই মেয়ে বলে, আমরা এখানে একটা গোপন রাসায়নিক মিসাইল প্রজেক্টের উপর কাজ করছিলাম। আমাদের সাথে শত শত বিজ্ঞানী ছিলেন, কিন্তু একদিন এখানে ভূমিকম্প হয়। ভূমিকম্পের তীব্র ধাক্কায় মিসাইলের রাসায়নিক লিক হয়ে যায়। বিষাক্ত রাসায়নিক বাতাসে মিশতে শুরু করে আর কয়েক ঘন্টার মধ্যেই মানুষ ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে। ওই মেয়ে তার পেট দেখিয়ে বলে, আমিও আক্রান্ত হয়েছি। যদিও আমরা মিলিটারিকে সবকিছু জানিয়েছিলাম। আমরা তাদের বলেছিলাম এই পুরো এলাকা বোমাবর্ষণ করে ধ্বংস করে দেওয়া হোক, যাতে সংক্রমণ বাইরে ছড়াতে না পারে, কিন্তু তারা আমাদের কথা শুনল না। এই ভিডিও দেখার পর লেভাই সেখানে একটা আধুনিক কম্পিউটার দেখতে পায়। লেভাই বুঝতে পারে না যে এখানে এই যুগের কম্পিউটার কোথা থেকে এসেছে। লেভাই সেটা চালু করে এবং সেখানে থাকা তথ্য দেখে। সে একদম আশ্চর্য হয়ে যায়। ও জানতে পারে ডার্ক লেক নামে একটা কোম্পানি আছে যারা প্যারামিলিটারি তৈরি করে। এই কোম্পানি এখান থেকে ইনফেক্টেড মানুষের স্যাম্পল নিয়ে যায়, তারপর নিজের দেশে সৈনিকদের সুপার সৈন্য বানানোর জন্য এদের ওপর এক্সপেরিমেন্ট করে। আর এই কারণেই কোনো দেশ এই জায়গাটা ধ্বংস করার চেষ্টা করে না। এর পাশাপাশি লেভাই জানতে পারে যে এই খাদের নিচে একটা অনেক বড় মিসাইল রাখা আছে, যা অ্যাক্টিভ করলে এটা ফেটে গিয়ে 4.2 কিলোমিটার দৈর্ঘ্যের সবকিছু ধ্বংস করে দেবে। লেভাই এবং ট্রাসা এই পুরো রহস্যটা বুঝতে পারে। তারা বুঝতে পারে যে যে লেডি বার্তো তাদের এখানে পাঠিয়েছিলেন তিনিই এই জায়গার মালিক এবং এই জায়গা ধ্বংসাত্মক কাজের জন্য ব্যবহার করছিল। আর এই জায়গার রহস্য লুকানোর জন্য লেডি বার্তো সবসময় এমন মানুষকে এখানে ডিউটিতে রাখতো যার আগে পেছনে কেউ নেই। আর সেই মানুষটিকে এখানে 1 বছর ডিউটি শেষ করার পর মেরে ফেলা হয়, ঠিক যেমন জেডিকেও মেরে ফেলা হয়েছিল, যাতে সে বাইরে এসে কারো কাছে এই জায়গার ব্যাপারে কিছু বলতে না পারে। এইসব জেনে এই দুইজন যখন সেখান থেকে বের হয়, ঠিক তখনই একজন ক্রিয়েচার ঘোড়া চালিয়ে এসে ট্রাসাকে দড়িয়ে দিয়ে আটকে তাকে তার সাথে নিয়ে চলে যায়। লেভাই ট্রাসার খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়ায়, কিন্তু ট্রাসাকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই লেভাই এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে একটা বড় মিসাইল রাখা ছিল। এটাই সেই মিসাইল ছিল যার সম্পর্কে ডার্কলেক কোম্পানির কম্পিউটার থেকে লেভাই খবর পেয়েছিল। লেভাই সবকিছু পরিষ্কার বুঝতে পারলো। আসলে ওয়াচ টাওয়ারে আগে যারা থাকতো তারা বলতো সাইরেনের শব্দ শোনা গেলে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে। তারা আসলে এই মিসাইলের কথা বলেছিল। অন্যদিকে ট্রাসা সেই ক্রিয়েচারদের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, আর কোনোভাবে সে নিজেকে সেখান থেকে মুক্ত করে ফেলে। মুক্ত হতেই ট্রাসা আর ক্রিয়েচারদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। লেভাইও ট্রাসাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়, আর সে তাড়াতাড়ি ক্রিয়েচারের ওপর আক্রমণ করে। এখন তাদের এখান থেকে বের হওয়ার পালা, কিন্তু সামনের পথটা আরো কঠিন। সেখান থেকে বের হওয়া একটা বিশাল চ্যালেঞ্জ ছিল।
এখানে মানুষ আর গাছগুলো একে অন্যের সাথে পুরোপুরি জড়িয়ে ছিল, যেন এটা কোনো ভয়ঙ্কর এক্সপেরিমেন্টের ফলাফল। যাই হোক, ওরা খুব সাবধানে এগোচ্ছিল। ঠিক তখন ট্রাসার পা পিছলে যায় আর সেই প্ল্যানগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। ওরা ট্রাসাকে জড়িয়ে ধরে, কিন্তু লেভাই সাহস দেখিয়ে এগিয়ে এসে নিজের পুরো শক্তি দিয়ে ট্রাসাকে মুক্ত করে দেয়। সে বোমা ফাটিয়ে সেখানকার পুরো প্ল্যান সিস্টেমকে উড়িয়ে দেয়। লেভাই ট্রাসাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। একটু এগোতেই তাদের সামনে একটা গ্যারেজ পড়ে। সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। ওরা দুজন দ্রুত ওই গাড়িতে উঠে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিছু দূর যাওয়ার পর তাদের চোখে পড়ে একটি দড়ি, যা উপরে ওয়াচ টাওয়ারে গিয়ে শেষ হয়েছে। কিন্তু ক্রিয়েচাররাও তাদের পেছনে পেছনে সেখানে পৌঁছে গিয়েছিল। তাই লেভাই বুদ্ধি করে জিপটাকে দড়ি দিয়ে বেঁধে উপরে উঠতে থাকে। তারা জিপটাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, যাতে তারা জিপে বসে তাদের হাত দিয়ে ক্রিয়েচারদের সাথে লড়াই করতে পারে। ওই ক্রিয়েচাররা তাদের উপর আক্রমণ করে এবং তাদের মধ্যে একটি বড় মারামারি হয়। কিন্তু ওই ক্রিয়েচারদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই তারা তাদের সাথে লড়াই করে পেরে উঠছিল না। তাই লেভাই বুদ্ধি করে জিপের পেট্রোলের ট্যাঙ্ক লিক করে পেট্রোল সেই ক্রিয়েচারদের উপর ফেলে দেয়। তাতে আগুন ধরিয়ে দিয়ে সব ক্রিয়েচারদের পুড়িয়ে ফেলে। শেষমেশ তারা ওই জিপের দড়ি কেটে সেটাকে নিচে ফেলে দেয়, ফলে সব ক্রিয়েচার মারা যায়। এভাবেই তারা শেষমেশ উপরে উঠতে সক্ষম হয়। এখন তারা দুজনে কথা বলে। তারা যদি এখানে 1 বছর সার্ভিস করেও শেষমেশ তাদের উভয়কেই তারা মেরে ফেলবে। তাই এখন তারা দুজনে একটি বড় ডিসিশন নেয় যে তারা এই জায়গা রক্ষণাবেক্ষণ করবে না, বরং এই জায়গাটাকেই ধ্বংস করে দেবে, যাতে তাদের মতো আর কেউ সেখানে আটকে না পড়ে আর এখানে কোনো মারাত্মক এক্সপেরিমেন্টও না হয়। এইসব কাজ শেষ করার পর তারা এই জায়গা থেকে অনেক দূরে নতুন জীবন শুরু করবে। ট্রাসা বলে, আমার ফ্রান্সে লুকানোর জন্য একটা জায়গা আছে, আমরা সেখানে গিয়ে বিয়ে করব আর আগামীর জীবন কাটিয়ে দিব। লেভাই ট্রাসার কথা মেনে নেয় আর বলে, আমি এখন আবার আমার টাওয়ারে ফিরে যাচ্ছি। আমি সেখানে গিয়ে টাওয়ারে একটা বোমা লাগাবো আর সেই মিসাইলটাও অ্যাক্টিভ করে দেব, যাতে পুরো জায়গাটা ধ্বংস হয়ে যায়। এরপরেই লেভাই দড়ির সাহায্যে নিজের টাওয়ারে চলে যায়। এই সময় লেডি বার্তো লেভাইকে কল করে এবং জিজ্ঞেস করে, তুমি কি গর্জের ভিতর গিয়েছিলে? কারণ কেউ আমাদের কম্পিউটার চালু করেছে। লেভাই মিথ্যে বলে, না, আমি সেখানে যাইনি। কিন্তু বার্তো জানে লেভাই মিথ্যা বলছে। সে সিকিউরিটি ক্যামেরায় সব দেখতে পেয়েছিল যে লেভাই এবং ট্রাসা দুজনেই গর্জের ভিতর ঢুকেছে। সে তার নিজের কথা চালিয়ে যায় আর বলে, তুমি যদি না যাও তাহলে স্পষ্ট যে এসব কাজ করেছে ইস্ট টাওয়ারের ওই গার্ড। তুমি এক কাজ করো, ওই ইস্ট টাওয়ারের ওই মানুষটাকে মানে ট্রাসাকে মারো, কারণ সে নিয়ম ভেঙেছে। এখানে লেভাই হা বলে, কিন্তু বার্তো বুঝে গিয়েছিল যে সে আসলে তাকে মারবে না, আর এও বুঝে গিয়েছিল যে ওই দুজন এখান থেকে পালিয়ে যাবে আর বাইরে গিয়ে সবাইকে এই জায়গার কথা বলে দেবে। এজন্য সে নিজেই হেলিকপ্টারে চড়ে এখানে আসে। কিন্তু বার্তো আসার আগেই তারা দুজনে পুরো প্রস্তুতি নিয়ে ফেলে। লেভাই টাওয়ার থেকে অনেক দূরে গিয়ে তার জীবনের সবচেয়ে দূরের শটটি নেয় আর সরাসরি সে টাওয়ারে গুলি করে, যা নিচে মিসাইলের সঙ্গে সংযুক্ত ছিল। ফলে একটা জোরালো সাইরেন বাজতে শুরু করে। এখন তাদের কাছে সময় খুব কম ছিল। তারা দুজন দ্রুত দৌড়তে শুরু করে, কারণ মিসাইল ফাটলে 4.2 কিলোমিটার এলাকার সবকিছু ধ্বংস হয়ে যাবে। লেভাই এবং ট্রাসা দুজনেই পূর্ণ শক্তি দিয়ে জঙ্গলের দিকে দৌড়তে থাকে। ট্রাসা নিজের জীবন বাঁচাতে ওই জায়গা থেকে বেশ দূরে চলে যায়, কিন্তু লেভাইয়ের পায়ে ব্যথা পেয়েছিল, তাই সে দ্রুত দৌড়াতে পারছিল না। অন্যদিকে বার্তো বুঝতে পারছিল যে শীঘ্রই মিসাইল ব্লাস্ট হবে। ঠিক তখনই মিসাইলটা অ্যাক্টিভ হয়ে যায় আর এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, যার ফলে সম্পূর্ণ গর্জ ধ্বংস হতে থাকে। এই ব্লাস্ট এতই ভয়ঙ্কর ছিল যে তার আগুনের স্ফুলিঙ্গ দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার মধ্যে বার্তোর হেলিকপ্টারও পড়ে যায় আর সে মারা যায়। ট্রাসা 4.2 কিলোমিটার পথ অতিক্রম করেছিল, কিন্তু লেভাই সেই বিস্ফোরণের মধ্যে পড়ে যায় আর সেই বিস্ফোরণের ফলে আসা তীব্র বাতাস তাকে পানিতে ফেলে দেয়।
অন্যদিকে গর্জের সব ক্রিয়েচার মারা যায়। এখন শুধু ট্রাসা এই বিস্ফোরণ থেকে বেঁচে ছিল। সে এক উঁচু জায়গায় দাঁড়িয়ে লেভাইয়ের অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, কিন্তু লেভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায় না। সে বুঝে যায় যে লেভাই বেঁচে নেই। এরপর গল্পটা কিছু মাস এগিয়ে যায়। ট্রাসা লেভাইয়ের লেখা কবিতাটা পড়ে। প্রতিটা শব্দে সে লেভাইয়ের স্মৃতি অনুভব করে। চোখে অশ্রু নিয়ে সে তার মনকে সামলানোর চেষ্টা করে। এখন ট্রাসা এক নতুন জীবন শুরু করেছে। সে ফ্রান্সের একটি হোটেলে ওয়েটারের কাজ করতে শুরু করেছে। কিন্তু একদিন হঠাৎ লেভাই ট্রাসার সামনে এসে দাঁড়ায়। সে বেঁচে ছিল। লেভাইকে দেখে ট্রাসার চোখ খুশিতে ভরে ওঠে। সে দৌড়ে গিয়ে লেভাইকে আলিঙ্গন করে, আর এভাবেই এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।